মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি। আজ শুনবেন উপন্যাসটির ষষ্ঠ এবং শেষ পর্ব। শেখর জয়ার কোলে উপুর হলো। জয়ার নরম উরুতে ওর মুখ ডুবে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো শান্তি বিঘ্নিত হয়নি। শেখর যেন এতখানি শান্তিকে বিশ্বাস করতে পারল না, তাই পরখ করার জন্য জয়ার উরুতে একটা চিমটি কাটল। জয়া উহ শব্দ করে বলল, এবার বুঝি আরম্ভ হলো ছেলে মানুষই, তাহলে কিন্তু। শেখর আবার মুখ ফিরিয়ে বলল, না জয়া, সত্যি ছেলে মানুষই। এখানে শুয়ে থাকতে এত ভালো লাগছে, এক্ষুনি উঠতে বলো না। একটা কথা বিশ্বাস করবে, আমি কোনো মেয়ের কোলে এতক্ষণ মাথা রেখে আগে কখনো এমন চুপ করে শুয়ে থাকিনি। এতটা ভালো মানুষ আমি কোনোদিনও ছিলুম না তো। আমার পাগলামি একটু বেশি। আমি শরীরকে সবসময় শরীর হিসেবেই ব্যবহার করতে চেয়েছি, কিন্তু আজ কেমন অন্যরকম লাগছে। পুরনো কোনো কথা মনে পড়ছে না। জঙ্গলে এসে জঙ্গলি হবার বদলে আমি হঠাৎ সভ্য হয়ে গেলুম। আচ্ছা, সত্যি কথা বলো তো, তোমার ভালো লাগছে না? তোমার পাগলামি করতে ইচ্ছে করছে না? জয়া হেসে বলল, আমার ভালো লাগছে, কিন্তু আমার পাগলামি করতে ইচ্ছে করছে না। এই 3 বছরের মধ্যে কোনো দিন ইচ্ছে করেনি? না, ওই যে বললুম, ভালোবাসার ব্যাপারে আমি ভুল বুঝেছিলুম কি না তার উত্তর না পেলে। আবার সেই ভালোবাসা নিয়ে বাড়াবাড়ি। ভালোবাসাটা ছাড়াও শরীরের তো কতগুলো নিজস্ব দাবি আছে নাকি? তোমাদের মেয়েদের সেটা নেই? থাকবে না কেন? কম বয়সে ওই পাগলামিটা বেশি থাকে। আমার বয়স এখন 27, সেটা খেয়াল আছে? 27? তাই নাকি? তাহলে তো একেবারেই বুড়ি। জয়া হাসল না, আপন মনে কথা বলার মতন বলে গেল, বুড়ি হয়নি, কিন্তু কম বয়সের সেই ছটফটানিটা আর নেই। মেয়েদের একবার সন্তান হলে শরীরের রহস্যটা অনেকখানি জানা হয়ে যায়। তখন হৃদয়ের রহস্য জানার জন্য খুব ব্যাকুলতা আসে। অবশ্য আপনারা এ কথা বুঝবেন না, ছেলেরা 27 কেন, 47-এও ছেলে মানুষ থাকে। জয়া, আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না সত্যি। তুমি কি বলতে চাও তুমি তোমার স্বামীর স্মৃতি নিয়েই চিরকাল থাকবে? বয়েই গেছে আমার কোনো মরা মানুষের স্মৃতি নিয়ে দিন কাটাতে। আমি জানতে চাই আমার ভালোবাসায় কোথায় ভুল হয়েছিল, যাতে দ্বিতীয়বার আর ভুল না করি। আবার সেই ভালোবাসা জ্বালালে দেখছি, ঘুরে ফিরে সেই একই জায়গায়। আপনি সত্যিই ভালোবাসায় বিশ্বাস করেন না? আমি ভালোবাসায় বিশ্বাস করি না, ভালোবাসতে চাওয়াটুকু বিশ্বাস করি। সেই চাওয়াটুকুতেই যা আনন্দ। ভালোবাসা কোনো পবিত্র অলৌকিক ব্যাপার নয়। কিন্তু শরীরের ছটফটানি কি সেই চাওয়াটুকু ভুলিয়ে দেয় না? শরীরের নিজস্ব চাওয়া একটা গোটা মানুষকে চাইতে ভুলিয়ে দেয়। আচ্ছা থাকো কথা। জয়া, তোমার হাতটা দাও তো। জয়া তার হীরের আংটি পরা ঝিকমিকে হাতখানা শেখরের কপালে রাখল, তারপর চমকে উঠে বলল, এ কি, আপনার গা এত গরম কেন? জ্বর হয়েছে নাকি? জয়ার চমকানি দেখে শেখর কৌতুক বোধ করল। হাসতে হাসতে বলল, না কিছু হয়নি। এরকম আমার মাঝে মাঝে হয়। তোমার হাতখানাও খুব গরম। এবার জয়াও হেসে উত্তর দিল, আমারও মাঝে মাঝে এরকম হয়। তাহলেই দেখছো আমাদের দুজনের জীবনে কতটা মিল। জীবনের না হোক, আমাদের দুজনেরই নিশ্চয়ই দুঃখের মিল আছে। শেখর সচকিত হয়ে বলল, দুঃখ? আমার আবার দুঃখ কি? লুকোচ্ছেন কেন? আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না, আপনারও কি দুঃখ কম নাকি? আপনারও চাপা দুঃখের কথা আমি জানি। তুমিও বুঝি রুনির মতন সব মানুষের সত্যি বা মিথ্যে কথা বলে দেওয়ার প্র্যাকটিস শুরু করেছো? রুনির মতন অতটা না হলেও আপনি এতক্ষণ আমার কোলে মাথা দিয়ে আছেন, আপনার সম্পর্কে অন্তত এইটুকু বলতে পারবো না? বলুন, কোনো দুঃখ নেই? না, নেই। দুঃখ নেই, গ্লানি নেই। থাকলেও কিছু এখন মনে পড়ে না। কিছুই মনে পড়ে না? তাহলে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন কেন? বাট চালাকি হচ্ছে না? মোটেই কথার মাঝখানে মাঝখানে ব্র্যাকেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলা আমার অভ্যেস নয়।
সত্যি জয়া, এই জঙ্গলে এসে আমার মনটা অদ্ভুত শান্ত হয়ে গেছে। আমি যে কোনোদিন কোনো মেয়ের কোলে শুধু মাথা দিয়ে শুয়ে থেকে এত আনন্দ পাবো এ ধারণাই আমার ছিল না। আমি যেন বাচ্চা ছেলে হয়ে গেছি। কি জানি আমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। জয়া শেখরের ঠোঁটের উপর একটা আঙ্গুল রাখল, তারপর খুব মৃদুভাবে বলল, আপনি এখনও ছেলে মানুষ, ভীষণ ছেলে মানুষ। এবার উঠে পড়ুন তো, আমার পা যে ব্যথা হয়ে গেল। শেখর উঠে বসল, পাশাপাশি বসে জয়ার কাঁধে একটা হাত রেখে বলল, জয়া, তোমাকে আমি একদম বুঝতে পারছি না। বুঝতে হবেও না, একদিনেই বোঝা যায়। শেখর হঠাৎ গলার স্বর বদলে ডাকল, জয়া। জয়া কোনো উত্তর দেবার আগেই ঠিক সেই সময় দূরের জঙ্গল থেকে আর্তনাদের মতন ডাক ভেসে এলো, শেখর। প্রথমটা শেখর ঠিক বুঝতে পারল না, পরে আরেকবার, শেখর। অনেকটা দূরে হলেও এবার চেনা গেল, রবির গলা। শেখর অতি দ্রুত উঠে পড়ে বলল, রবির গলা না? বিপদে পড়েছে মনে হচ্ছে। দৌড়ে শেখর বারান্দার আলো জ্বালল, ঘর থেকে বড় টর্চটা নিয়ে এসে বলল, জয়া, তুমি এখানে বসো, আমি দেখে আসছি। জয়া বলল, আমি একা বসে থাকবো নাকি, আমিও যাব। দুজনে নেমে জঙ্গলের মধ্যে ছুটল। শেখর প্রাণপণে চেঁচাতে লাগলো, রবি, রবি, কোন দিকে? রবির আর কোনো সাড়া নেই। জয়ার হাত ধরে আন্দাজে ছুটছে শেখর। একটু আগে শেখরের শরীরে যে একটা মদির আলস্য এসেছিল তা সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে। শেখর বিপদের গন্ধ নিঃশ্বাস টেনে বুঝতে পারে। রবির বিপদের কথা টের পেয়ে সে জয়ার প্রতি যথেষ্ট মনোযোগ দিতে ভুলে গেছে। শক্তভাবে জয়ার হাত চেপে ধরেছে। ছুটতে জয়ার অসুবিধা হলেও জোরেই তাকে টেনে নিয়ে চলেছে শেখর, আর এর মাঝে মাঝে রবির নাম ধরে চিৎকার করছে। একটু বাদেই মানুষের গলা পাওয়া গেল। অসীম ডাকছে শেখরের নাম ধরে। শেখর চেঁচিয়ে বলল, তুই শুনেছিস রবির গলা? হ্যাঁ। কোন দিকে? বড় রাস্তার দিকে, তোর ডান দিকে। অসীম আর অপর্ণা কিছুক্ষণের মধ্যেই ওদের সঙ্গে এসে মিলল। শেখর ওদের দেখে বলল, তোরা কত দূরে ছিলি? রবির এরকম গলার আওয়াজ, কোনো বিপদ টিপদ হয়েছে নিশ্চয়ই। জয়া বলল, রুনি, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা জঙ্গলের মধ্যে ঘুরে মরছিলুম, পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে ফেলেছিলি? ঠিক হারাইনি। অসীমদা বলছিলেন আমাকে একটা কি সাদা ফুল গাছ দেখাবেন, ঘুরে মরছিলুম, খুঁজে পাচ্ছিলুম না কিছুতেই। এই অন্ধকারে ভেবেছিলুম বাংলোর আলো দেখতে পাবো, তোরা আলো জ্বালিসনি বুঝি? চারজনেই তখনও ছুটছে। শেখরের হাতে জোরালো আলো, তন্ন তন্ন করে খুঁজছে জঙ্গলের প্রতিটি কোণ। অসীম বলল, আমার একবার মনে হয়েছিল আওয়াজটা হবার পর কয়েকজন লোক ছুটে পালালো। তোদের থেকে কতটা দূরে? বেশ খানিকটা দূরে, মনে হলো রাস্তার পাশে। তার একটু পরেই একটা ট্রাক গেল। ডাকাতের পাল্লায় পড়েনি তো? যেরকমভাবে ডাক দিল, উফ, এমন ছেলে। খুঁজতে খুঁজতে ওরা বড় রাস্তায় পৌঁছালো। রাস্তার পাশে সেই মিলিটারিদের ভাঙা ব্যারেকটাও দেখে এলো। আবার ফিরে এদিকে একটু খুঁজতেই শেখরের টর্চের আলো পড়ল একটা মানুষের শরীরে। দুমড়ে মুচড়ে পড়ে আছে রবি। মুখ দিয়ে রক্ত গড়িয়ে মাটি ভিজে গেছে, জামা প্যান্ট ছেঁড়া, চুলের মধ্যেও চাপচাপ রক্ত। মাথার কাছে একটা সাদা ফুল গাছ, গাছটায় একটাও পাতা নেই, শুধু ফুল। অসীম আর রুনি যে গাছটা খুঁজছিল সেই গাছটার নিচেই পড়ে আছে রবি। শেখরের টর্চ স্থির হয়ে রইল। জয়া ধরনের একটা শব্দ করে হাত দিয়ে মুখ চাপা দিল। অসীম ফিসফিস করে বলল, মরে গেছে, মরে গেছে। সাদা ফুল গাছটা ও রবিকে একসঙ্গেই দেখতে পেয়েছিল অপর্ণা। সে একটা তীক্ষ্ণ চিৎকার তুলে বলল, এ কি? না না। অপর্ণা ছুটে যেতে চাইছিল। শেখর একটা হাত বাড়িয়ে তাকে আটকে বলল, জয়া, ওকে ধরো।
অপর্ণা তবুও ছটফট করে চেঁচিয়ে উঠল, না না। অসীম এক পা এগোতে এগোতে বলল, মরে গেছে, বুঝি মরে গেছে রবি? এত রক্ত। শেখর অবিচলিতভাবে বলল, কিচ্ছু হয়নি, মরতে পারে না, অসম্ভব। আমি কখনো মৃত্যু দেখিনি, আজও দেখব না। কোনো ভয় নেই। জয়া, তুমি রনিকে ধরো, কোনো ভয় নেই। অপর্ণাকে ধরে রাখা যাচ্ছে না। জীবনে সে কখনো এ ধরনের দৃশ্য হয়তো দেখেনি। মুখ দিয়ে একটা চাপা কান্নার স্বর বেরোচ্ছে তার। জয়ার হাত ছাড়াবার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে বলছে, আমি একবার দেখব, একবার। অসীম এসে অপর্ণার আরেকটা হাত ধরতেই সে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে হিংস্র গলায় বলল, ছেড়ে দিন, আমাকে ছোবেন না। শেখর এসে রবির মাথার কাছে ঝুঁকে দাঁড়ালো। মুখখানা রক্তে মাখামাখি, প্রায় চেনাই যায় না। একটা জ্বলন্ত সিগারেট রবির ঠিক মাথার কাছে পড়েছিল। ওর চুলের খানিকটা পুড়িয়ে দিয়েছে। সেখান থেকে বিশ্রী গন্ধ আর ধোঁয়া বেরুচ্ছে। শেখর তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে দিল। রবির একটা হাত খুঁজে বার করে নাড়ি দেখার চেষ্টা করল। সেই সাদা ফুল গাছটার ফুলের পাশে পাশে বড় বড় কাঁটা। একটা কাঁটা শেখরের গায়ে বিঁধতেই শেখর বিরক্ত হয়ে দাঁড়িয়ে গাছটার দিকে তাকালো। বেশ শক্ত বুনো গাছ, শুধু ফুল ফোটায় আর ফুলের পাশে ধারালো কাঁটার পাহারা রেখেছে। রবির একটা হাত সে গাছের ওপর। গাছটাকে শেখর সাবধানে ধরে হেলালো, আর কোনো দিকে সে ভ্রুক্ষেপও করেনি। গাছটাকে মাটিতে নুইয়ে তার ওপর বুট জুতো পরা দুটো পায়ে দাঁড়িয়ে সে সেটাকে মরমর করে ভেঙে জায়গাটা পরিষ্কার করলো। তারপর বলল, অসীম, আমি মাথাটা তুলে ধরছি, তুই পা দুটো সাবধানে ধর, রবিকে এক্ষুনি বাংলোয় নিয়ে যেতে হবে। পাথরের বেঞ্চে হাতলের ওপর পা দুটো তুলে দিয়ে শেখর হেলান দিয়ে বসেছিল। খুব আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। বহুদিন শেখর এরকম সূর্যোদয় দেখেনি। বাতাস এখন বেশ ঠান্ডা, ভোরের আলোহীন, সূর্যের এখনও দেখা নেই। শুধু দূরে জঙ্গলের মাথায় নীলছে আলো। সূর্য উঠলেও জঙ্গলের আড়ালে বহুক্ষণ দেখা যাবে না। শেখর তবুও দৃষ্টি দিয়ে ভেদ করার চেষ্টায় জঙ্গলের দিকে চেয়ে রইল। জানে এই জঙ্গলের বিস্তার বেশি দূর নয়, তবু রাত্রিবেলা মনে হয়েছিল সীমাহীন। ভোরের আলোয় এখন আবার সব কিছুর যথাযথ আয়তন ফিরে আসছে। সারা রাত অসংখ্য সিগারেট খেয়েছে। ভোরের দিকে তাই কাশি আসছিল বারবার। হাতের জ্বলন্ত অর্ধেক সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। দু তিনটে ঝরা ইউক্যালিপটাসের পাতা কুড়িয়ে নিয়ে রোগড়ে নাকে ঘ্রাণ নিতে ভারী আরাম লাগলো। পেছন থেকে কে এসে শেখরের কাঁধে হাত রাখল। শেখর চমকালো না, ঘাড় ফিরিয়ে দেখে বলল, রনি, ঘুমাওনি? একটু ঘুমিয়ে নিলে পারতে। অপর্ণা কোনো উত্তর দিল না। ঘুরে এসে শেখরের পাশে বসল। একটুক্ষণ কোনো কথা না বলে রুনি তাকিয়ে রইল বাগানের গেটের দিকে। জয়াদের বাড়ির গেটটা আজ আর বন্ধ করা হয়নি, খোলাই আছে। সারা রাত ঘুমোয়নি, কিন্তু অপর্ণার চোখ দুটিতে কোনো ক্লান্তির চিহ্ন নেই। একটু পরে অপর্ণা জিজ্ঞেস করল, আপনি আজ কলকাতায় যাবেন? শেখর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। অপর্ণার প্রশ্ন শুনে মন ফিরিয়ে এনে বলল, না, এখনও কিছু ঠিক করিনি, দেখা যাক, বেলা হোক। ওর বাড়িতে খবর দেবেন না? না, এখন নয়। কে কে আছেন ওর বাড়িতে? মা, দাদা, বৌদি, এক বোন, খুব ছোট, 8-9 বছর বয়স। বলতে বলতেই তপতির কথা মনে পড়ল শেখরের। একসময় তারা সবাই তপতিকে রবির সঙ্গে অবিচ্ছেদ্য হিসেবেই ভাবত। বারাসাতে বাগানবাড়ির পিকনিকে বৃষ্টির মধ্যে তপতি আর রবির হাত ধরাধরি করে ছুটে যাওয়ার দৃশ্য মনে হয়েছিল বহুকাল, বহু শতাব্দী ধরে সেই ছবিটা থাকবে। এখন নিউ আলিপুরে সন্তান সম্ভবা তপতির কাছে রবির খবর পৌঁছে দেবার কোনো মূল্য আছে কি? শেখর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চলো। অপর্ণা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? চলোই না, রবির কাছে কেউ আছে তো? অসীম তো ঘুমোচ্ছে। দিদি আছে। ঠিক আছে,
চলো আমরা একটু ঘুরে আসি। খালি পায়েই যাবে? সকালবেলা খালি পায়ে হাঁটতে খারাপ লাগবে না। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে ওরা হেঁটে গেল। পর্তুলিকা ফুলগুলো ফুটি ফুটি করছে। রাত থাকতেই ফুটে আছে অতসীর ঝাড়। ঘন সবুজ পাতার আড়াল থেকে উকি দিচ্ছে কয়েকটি গন্ধরাজ। গোলাপ ক্ষেতে অনেকগুলো গভীর পায়ের ছাপ। কয়েকটা চারা দুমড়ে নেতিয়ে আছে। কাল রাতে রবিকে ধরাধরি করে বয়ে আনার সময় গোলাপ ক্ষেতের কাছে কেউ সাবধান হয়নি। গেটের কাছাকাছি এসে শেখর আবার মত বদলে ফেলল। অপর্ণাকে বলল, না থাক রুনি, তুমি বাড়িতেই থাকো, আমি একটু একা ঘুরে আসছি। আমিও যাব, চলুন না। না, তুমি একটু বিশ্রাম করে নাও, দুপুরের দিকেই আবার জামশেদপুর যেতে হতে পারে। আপনি এখন কোথায় যাবেন? স্টেশনের দিকে, আমার একটু কাজ আছে। ভোরের নরম নির্মল আলোতেও শেখরের মুখ প্রশান্ত হয়নি। মুখে অনেকগুলো চিন্তার রেখা। সেই মুখের দিকে তাকিয়ে অপর্ণা কি বুঝল কে জানে। সে দৃঢ় স্বরে বলল, না, আপনাকে এখন একা কোথাও যেতে হবে না। অপর্ণা নিজে গেটের বাইরে বেরিয়ে এলো। বলল, এমনি দুজনে কাছাকাছি একটু হেঁটে আসি, সকালবেলা হাঁটতে ভালো লাগবে, শরীরটা বেশ ঝরঝরে হয়ে যাবে। শেখর বলল, চলো। সেই সময় দোতলার বারান্দা থেকে সদাশিবের গমগমে গলায় মন্ত্র উচ্চারণ শোনা গেল। সদাশিব সর্বপাপগ্ন দিবাকরকে প্রণতি জানাচ্ছেন। কাল রাত্রে সদাশিব নিজে গাড়ি চালিয়ে ঘাটশিলা থেকে ডাক্তার ডেকে এনেছেন। তবু আজ ঠিক ব্রহ্ম মুহূর্তে সূর্য বন্দনা করতে তার ভুল হয়নি। ওরা কিছু ঠিক করেনি, তবু ওরা বাংলোর দিকেই এগুলো। পথ দিয়ে এর মধ্যেই লোক চলাচল শুরু হয়েছে। আপাতত নিস্তরঙ্গ জীবন, তবু এত ভোরে উঠে মানুষ কিসের জন্য ব্যস্ত হয়ে হাঁটাহাঁটি করছে কে জানে। অপর্ণা বলল, ওকে জামশেদপুরের হাসপাতালেই নিয়ে যাবেন না কলকাতায়? দেখি দুপুরে ডাক্তার আবার আসুক, জ্ঞান ফিরুক। কখন জ্ঞান ফিরবে? অপর্ণার গলার আওয়াজে এমন একটা বিষণ্ণ ভয় ছিল যে শেখর সচকিত হয়ে তাকালো, হাসল। আলতোভাবে অপর্ণার হাত ছুঁয়ে বলল, রুনি, তুমি ভয় পাচ্ছ কেন? রবির কিচ্ছু হবে না, শক্ত ছেলে, জীবনে ওরকম অনেক আঘাত খেয়েছে। ডাক্তার যে বললেন নার্ভের উপর। ডাক্তার ওরকম বলে, আমি রবিকে অনেক ভালো চিনি। আপনি কতদিন চেনেন? খুব একরোখা লোক, তাই না? ছোটবেলা থেকেই চিনি, খুব ইমোশনাল। আচ্ছা রুনি, তুমি এ পর্যন্ত কারুকে চোখের সামনে মরতে দেখেছ? কোনো আত্মীয় স্বজন? না না, মরার পর দেখেছিলাম বড় মামার মুখ, কিন্তু চোখের সামনে না, এ পর্যন্ত কাউকে না। আমিও দেখিনি। আমার বাবা যখন মারা যান তখন একটুর জন্য আমি ডাক্তার ডাকতে গিয়েছিলাম, গলির মোড়ে এসেছি, সেই সময় কান্না। তোমার দেখতে ইচ্ছে করে না? কি? চোখের সামনে কাউকে মরতে? আমার ইচ্ছে করে। কেউ মরছে, আমি চুপ করে পাশে দাঁড়িয়ে দেখছি। শেষ মুহূর্তে নাকি শরীরটা প্রবলভাবে মুচড়ে ওঠে, চোখ ঘুরে যায়। আহ, চুপ করুন, কি হচ্ছে কি? না, সত্যি আমার ধারণা নিজের মরার আগে একবার অন্য একটা মৃত্যু চোখে দেখা দরকার। কাল রবিকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলুম মৃত্যু ধারে কাছে নেই। তোমরা খুব ঘাবড়ে গিয়েছিলে, তুমি ওরকম ছটফট করছিলে কেন? আমি সত্যিই খুব ভয় পেয়েছিলুম। রবিদাকে ওরকম দেখে কখনো আগে ওরকম দৃশ্য তো দেখিনি। হঠাৎ আমার মনে হয়েছিল আগের দিন রবিদা আমাকে ডেকেছিলেন ওর সঙ্গে যাবার জন্য। আমি যাইনি। আমি অন্যায় করেছি, মানুষকে বুঝতে এরকম ভুল আমার কখনো হয় না। হঠাৎ ওই কথাটাই তোমার তখন মনে হলো? হ্যাঁ, আমার মাসতুতো ভাই হিরণ্ময়ের কথাও হঠাৎ মনে পড়েছিল একবার। কেন? তার কথা কেন? ঠিক জানি না, তবে তার সঙ্গে গিয়ে একবার আমি পথ হারিয়ে ফেলেছিলাম। বুঝেছি।
বাংলোর সুরকি ঢালা পথের সামনে ওরা থমকে দাঁড়ালো। এক জায়গায় কয়েক ফোঁটা রক্ত তখনও চাপ বেঁধে আছে। সেদিকে চোখ পড়তেই শেখর চোখ ফিরিয়ে নিল। স্বাভাবিকভাবে বলল, জিনিসপত্রগুলো সব চুরি হয়ে গেছে কি না একবার দেখে আসি। ঘর বোধ হয় খোলাই ছিল সারা রাত। সিঁড়ি দিয়ে ওরা বারান্দায় উঠল। দুটো ঘরের দরজাই বন্ধ। কাঁচের জানালা দিয়ে দেখা গেল সঞ্জয় উপুর হয়ে শুয়ে আছে, মুখ একপাশে ফেরানো। সঞ্জয় এদিকের ঘটনা কিছুই জানে না। কাল রাত্রে সারা পৃথিবীতে সেই একমাত্র মানসিক স্বস্তির সঙ্গে ঘুমিয়েছে। তার মুখে সেই চিহ্ন। চোখের পাশটা একটু কুঁচকে রইলেও ঠোঁটে হাসির আভাস। সঞ্জয় কোনো স্বপ্ন দেখছে। আওয়াজ করল না, ডাকল না। শেখর ফিসফিসিয়ে অপর্ণাকে বলল, থাক, ঘুমোক, ওকে এখন জাগাবার কোনো দরকার নেই। সিঁড়ি দিয়ে আবার নেমে এসে ওরা পরস্পরের দিকে তাকালো। শেখর বলল, রুনি, তোমার ক্লান্তি লাগছে? নাইলে চলো, কাল রবি যেখানে পড়েছিল সেই জায়গাটা একবার দেখে আসি। অপর্ণা বলল, আমিও সে কথাটাই ভাবছিলুম। রাস্তা চিনতে ভুল হলো না। পুরোপুরি সকাল হয়ে গেছে। পাখির কোলাহল চলেছে অবিশ্রান্ত। দুজন আদিবাসী কাঁধে কুড়ুল নিয়ে বনের পথ ভেঙে বড় রাস্তার দিকে চলে গেল। তাদের কুড়ুলের ফলায় রোদের ঝলসানি অনেকক্ষণ চোখে পড়ল। একটু দূর যেতেই দুজোড়া চটি জুতো দেখা গেল, অসীম আর অপর্ণার। কাল জুতো খুলে ওরা অরণ্যে প্রবেশ করেছিল। সেদিকে তাকে অপর্ণা হাসল। নিজের চটি পায়ে গলিয়ে নিয়ে বলল, অসীমদের জুতো কি হবে, হাতে নেব? জুতো এখন কে বইবে এই সকালে? দাও, আমাকে দাও। অসীমের চটি জোড়া নিয়ে এক একটা করে শেখর জোরে ছুঁড়ে মারল বাংলোর দিকে। বলল, যাক, পরে খুঁজে নেওয়া যাবে। একটু পরে ওরা সেই জায়গায় পৌঁছল। ফুলগাছটার নিচে অনেকখানি কালচে রক্ত। জামার ছেঁড়া একটা টুকরো আটকে আছে কাঁটায়। একটা কাঠবিড়ালি রক্তের উপর বিভ্রান্তভাবে গন্ধ শুকছিল। ওদের দেখে ফুরুত করে পালিয়ে গেল। অপর্ণা প্রথমেই বলল, কাল আমরা এই ফুল গাছটা খুঁজতে বেরিয়েছিলাম, অনেক ঘুরেও পাইনি, শেষ পর্যন্ত এটা সামনেই। দিনের আলোয় ফুল গাছটার বিশেষত্ব কিছু নেই। সাদা ফুলগুলোকে মনে হয় কাগজের ফুল। পাতাবিহীন গাছটাকে মনে হয় মরা গাছ। শুধু কাঁটাগুলো তীক্ষ্ণ হয়ে আছে। শেখর কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে অপর্ণার দিকে বাড়িয়ে বলল, এই নাও। অপর্ণা দুহাত জোর করে ফুলগুলো নিল। নাকের কাছে নিয়ে গন্ধ শুকে বলল, খুব সামান্য গন্ধ, কিসের মতন যেন, কীরকম একটা ছেলেবেলার ভাব আছে। শেখর খড়ো চোখে চারপাশটা তাকিয়ে দেখছে। মাটিতে ওই রক্ত আর দু একটা ভাঙা ডাল ছাড়া আর কোনো বৈষম্য নেই। কাঠবিড়ালিটা শালগাছের ওপর থেকে ব্যগ্রভাবে ওদের দেখছে। একটা কেন্ন খুব মন্থরভাবে চলে যাচ্ছে পায়ের পাশ দিয়ে। একঝাঁক শালিক হাসাহাসি করতে করতে মাথার উপর দিয়ে উড়ে গেল। শেখর একটা চাপা নিঃশ্বাস ফেলে বলল, খুব বদলে গেছি আমরা, আজ সেটা টের পেলাম। কেন? কাল রবিকে ওরকমভাবে মেরেছে, আর আজ সকালে আমি তোমাকে ফুল ছিঁড়ে দিচ্ছি। 2-3 বছর আগে হলে কি করতেন তখন? জঙ্গলে আগুন লাগিয়ে দিতুম। তুমি জানো না রুনি, কি অসম্ভব রাগ ছিল আমার। যে হারামজাদারা রবিকে মেরেছে তাদের খুঁজে এনে জিপ উপড়ে নিতুম। রবি একটা ছুরি এনেছিল সঙ্গে, সেটা আমিই সরিয়ে রেখেছি। একবার ইচ্ছে করছে ছুটে যাই, আবার একবার কীরকম যেন। আপনাকে কিছুই বোঝা যায় না, আপনি ভীষণ চাপালো। ছিলুম না এরকম, পাজি বদমাইশ ছিলুম। এখন কীরকম যেন মনে হচ্ছে পৃথিবীর একটা নিজস্ব নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সব কিছু চলছে। রবির মার খাওয়াটাও তার মধ্যেই পড়ে। ওকে কারা মারলো, কেন মারলো? ঠিক জানি না, তবে আন্দাজ করতে পারি। কেন? রবি নিজেকে ভাঙতে চেয়েছিল। এখানে মার না খেলেও অন্য কোথাও ওকে একদিন মার খেতেই হতো। কেন? আত্মহত্যা তো সবাই করতে পারে না, তোমার জামাইবাবুর মতন। রবি তাই ইচ্ছে করে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কেন রবিদার এরকম? শেখর অসহিষ্ণু বিরক্তির সঙ্গে বলে উঠল, আহ, কি একঘেয়ে কেন কেন জিজ্ঞেস করছো?
তুমি মেয়ে হয়ে যদি এটা বুঝতে না পারো, তোমায় আমি কি করে বোঝাবো? অপর্ণা আর কোনো কথা বলল না, মুখ নিচু করল। শেখর সন্দেহ করে অপর্ণার দিকে তাকালো। হ্যাঁ, ঠিক, 2 ফোঁটা জল টলটল করছে চোখে, এক্ষুনি গড়িয়ে নামবে। শেখর একটু জোরে বলল, রুনি, ও কি কি ছেলে মানুষ তুমি? অপর্ণা মুখ তুলল, চোখের জলের ফোঁটা দুটোকে কোনো অলৌকিক উপায়ে ভেতরে ফেরত পাঠিয়ে দিল। কাঁদল না, ফ্যাকাশেভাবে হেসে বলল, কিছু হয়নি তো। ফুল গাছটা আড়াল করে দাঁড়িয়ে আছে অপর্ণা। তার কমনীয় তন্নি শরীরের উপর জাফরি কাটা রোদ এসে পড়েছে। নিঃশ্বাসে দুলছে তার বুক, চিবুকের পাশে বহু ভাষার ব্যঞ্জনা। অঞ্জলিবদ্ধ হাত থেকে ফুলগুলো সে ঝরঝর করে মাটিতে ফেলে দিল। শেখর বলল, রুনি, কাল পর্যন্ত তুমি কীরকম হাসি খুশি ছেলে মানুষ ছিলে, আজ কেমন চাপা গম্ভীর, সেরকম হাসছো না। জঙ্গলে এসে তুমিও কি বদলে গেলে? বদলাবো না? সবাই বদলায়। তুমি কেন বদলাবে? যারা সরল আর নিষ্পাপ তারা সব জায়গাতেই একরকম। অপর্ণা এবার স্পষ্ট করে হেসে বলল, আপনি আমাকে কী ভাবেন বলুন তো? আমি কি কচি খুকি নাকি? কচি খুকি না হলেও তুমি সত্যি সরল মেয়ে। আপনি মেয়েদের চেনেন না, মেয়েদের সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই মনে হচ্ছে। তোমাদের আজকালকার মেয়েদের এই একটা ফ্যাশন হয়েছে, সরল কিংবা নিষ্পাপ শুনলে খুশি হও না, নিজেকে খুব একটা জটিল আর রহস্যময় ভাবতে খুব ভালো লাগে, তাই না? না শেখরদা, আমি সরল থাকতেই চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি অনেক মানুষকে দুঃখ দিয়েছি। তোমাদের ওই সব শখের দুঃখ তো? প্রেম প্রেম খেলা? তোমাকে একজন ভালোবেসেছিল, তুমি তাকে ভালোবাসোনি, তারপর তার জীবনটা ব্যর্থ হয়ে গেল, এইসব তো? তোমরা মেয়েরা এই ভেবে খুব আনন্দ পাও, কিন্তু মানুষের জীবন অত সহজে ব্যর্থ হয় না। আপনি বুঝি ভালোবাসায় বিশ্বাস করেন না? এইসব ছেলে মানুষই ভালোবাসায় বিশ্বাস করি না। আপনি কোথাও নিশ্চয়ই কঠিন আঘাত পেয়েছেন। কোনো আঘাত পাইনি, তোমাকে পাকামি করতে হবে না। আমি কিন্তু ভালোবাসার কথা বলতে চাইনি। আমার দুঃখের ব্যাপার হচ্ছে এই, আমি এ পর্যন্ত ভালোবাসার ব্যাপারটা নিজের মধ্যে টেরই পেলাম না। আমার ব্যাপারটা শুনবেন? আমাদের বাড়ি থেকেই বরাবরই আমরা খুব স্বাধীনতা পেয়েছি। যখন খুশি যার সঙ্গে বেড়াতে যেতে পারি। আমি ড্রাইভিং জানি, গাড়ি নিয়ে যখন তখন বেরিয়ে গেছি। আমাদের দেশে এরকম স্বাধীনতা অনেক মেয়েই পায় না। অনেক ছেলের সঙ্গে আলাপ হয়েছে, তারা আমাকে দামি রেস্তোরাঁয় খেতে নিয়ে গেছে, গাড়িতে করে বেরিয়েছে, আর একটু আড়াল হলেই ভালোবাসার কথা বলেছে। কিন্তু আবার কি? 2-3 বছর ওরকম অনেকের সঙ্গে ঘুরোঘুরি করে প্রেমের রিহার্সাল দিয়ে তারপর ওদের মধ্যে কেঁদে কেটে সবচেয়ে যে ভালো চাকরি করে আর সবচেয়ে ভালো যাকে দেখতে তাকে একদিন বিয়ে করে ফেলবে। তোমাদের মতন মেয়েদের পক্ষে এটাই তো স্বাভাবিক। মোটেই স্বাভাবিক নয়। আপনি ভাবেন আপনি সব বোঝেন, তাই না? মোটেই বোঝেন না। ওইসব ছেলেদের মুখে ভালোবাসার কথা শুনলেই আমার কীরকম অ্যালার্জি হয়। সবাই একই কথাই বলে, কেউ একটু রসিকতা করতে জানে, কেউ একটু ভালো ইংরেজিতে বলে, কিন্তু কথা সবারই এক। এটা কি করে হয়? একটা মেয়ের সঙ্গে একটু আড়াল পেলেই সবার মধ্যে ভালোবাসা জেগে ওঠে। ঘেন্না ধরে গেছে আমার এরকম ভালোবাসায়। শেখর যেন অপর্ণার কথায় বেশ মজা পাচ্ছে, এইভাবে মুচকি হাসতে লাগলো। সিগারেট খেলেই কাশি হচ্ছে, তবু আরেকটা সিগারেট ধরিয়ে শেখর বলল, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা। তুমি বড়লোকের মেয়ে, এক ধরনের হালকা বড়লোকের ছেলের সঙ্গেই তোমার আলাপ হয়েছে। তারা ওই রকমই তো, অন্য ধরনের ছেলেদের সঙ্গে তো মেশোনি। অপর্ণা ঝাঁঝালো গলায় বলল, বড়লোক গরিবের কথা এর মধ্যে তুলবেন না। গরিবের ছেলেদেরকেও দেখেছি, তারা প্রেম নিয়ে আরও বেশি প্যানপ্যানানি করে। তারা রসিকতা করতেও জানে না, সব সময় একটা কাতর কাতর ভাব দেখায়। আমি আপনার বন্ধুদের ওই রকম ভেবেছিলাম। আমার বন্ধুদের? তারা কেউ ওরকম ন্যাকা নয়। আপনার কথা বলছি না, আপনি তো সাধু পুরুষ, দেখতেই পাচ্ছি। কিন্তু আপনার অন্য বন্ধুরাও কেউ 2-1 দিনের আলাপে প্রেমের কথা শোনাবে না। অপর্ণা একটু চুপ করে রইল। সাদা ফুলগাছটার তীক্ষ্ণ কাঁটায় আঙুল বুলোতে বুলোতে আবার বলল,
আমি রবিদাকেও তাই ভেবেছিলাম। রবিদা যখন একা একা আমাদের বাড়িতে গিয়ে সোজা আমার চোখের দিকে তাকিয়ে আমাকে ডাকলো, আমি সেটাকেও হালকা ব্যাপার ভেবেছিলাম। কিন্তু তারপর থেকে সব সময় আমি মনের মধ্যে রবিদার সেই ডাক শুনতে পাচ্ছি। এরকম আমার আগে কখনো হয়নি। আমার মনে হচ্ছে এই প্রথম আমার জীবনে একটা সত্যিকারের ডাক এসেছিল, কিন্তু আমি সেটা ফিরিয়ে দিয়েছি। আমি বোকা, দারুণ বোকা। হয়তো আমার ভুলের জন্যই রবিদার এরকম হলো। শেখর একটু অন্যমনস্কভাবে বলল, ভালো করে ভেবে দেখতে গেলে তুমি খানিকটা দায়ী নিশ্চয়ই। তোমারই মতন আরেকটা মেয়ে, তপতী তার নাম, সেও। অপর্ণা হঠাৎ ব্যাকুলভাবে বলল, বলবেন না, আর কারুর কথা আমাকে বলবেন না। রবিদার জীবনের অন্য কারো কথা আমি শুনতে চাই না। শেখরের দিকে পেছন ফিরে অপর্ণা দাঁড়িয়ে রইল। তার সারা শরীরটা কাঁপছে। বেশ কিছুক্ষণ তাকে সেভাবেই থাকতে দিল শেখর। ওর ব্যাকুলতা দেখেও শেখরের মুখ টেপা হাসিটা মেলায়নি। যেন সারা রাত জেগে থাকার পর ভোরবেলায় এইরকম ঘটনাই ঠিক মানায়, এইরকম তার ভাব। একটু পরে অপর্ণা নিজেকে একটু সামলে নিতেই শেখর জিজ্ঞেস করল, রুনি, এখানে একটু বসবে? আমার এই জায়গাটায় থাকতে কীরকম অস্বস্তি লাগছে, চলুন এবার ফিরে যাই। এসো। শেখর হাত বাড়িয়ে দিল। সদাশিব সেই একই ভঙ্গিতে বারান্দার ইজি চেয়ারে বই হাতে নিয়ে বসে আছেন। দেবকুমারকে নিয়ে বাগানে খেলা করছে পরমেশ্বর। দূর থেকে ট্রেনের শব্দ শোনা গেল। এই রকম সময়ই শেখররা এই স্টেশনে নেমেছিল। ওরা সদাশিবের সামনে এসে দাঁড়ালো। সদাশিব চোখ তুলে বললেন, মাঝে মাঝে জ্ঞান ফিরছে, ভয় নেই, স্বাস্থ্যবান ছেলে সহ্য করে নেবে। কাল রাত্রে সদাশিব একবারও প্রশ্ন করেননি কারা রবিকে মেরেছে, কেন মেরেছে, জঙ্গলে অত রাত্রে ওরা কেন ঘুরছিল। শুধু আহত মুমূর্ষু রবিকে দেখে তিনি বলেছিলেন, এ কি এমন সুন্দর ছেলে, তার এই অবস্থা কেন? আমি এক্ষুনি ঘাটশিলায় কপার মাইন্স থেকে ডাক্তার সরকারকে নিয়ে আসছি, তোমরা গরম জল করে ভালোভাবে ওয়াশ করে দাও। শেখর জিজ্ঞেস করল, ওকে কি আজই হাসপাতালে রিমুভ করব? সদাশিব চোখের ইঙ্গিতে চেয়ার দেখিয়ে দিয়ে বললেন, বসো। অপর্ণা ওদের পাশ কাটিয়ে দোতলায় উঠে গেল। সিঁড়িতে দেখা হলো জয়ার সঙ্গে। জয়া উদ্ভাসিত মুখে বলল, জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফেরার পরে কি চিৎকার, কষ্ট হচ্ছে তো খুব। সে দিদির দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, কথা বলতে পারছে? মাঝে মাঝে, বেশিক্ষণ জ্ঞান থাকছে না একসঙ্গে। তোকে চিনতে পেরেছে? হ্যাঁ, তোরা কোথায় গিয়েছিলি? অপর্ণা ঘরে ঢুকল। মাথার কাছে টুলে বসে আছে অসীম। অতক্ষণ পর সে তখন একটু ঘুমে ঢুলছে। অপর্ণাকে দেখে সেও একই কথা বলল, জ্ঞান ফিরে এসেছে রবির, তোমরা কোথায় গিয়েছিলে? অপর্ণা কোনো কথার উত্তর দিল না। রবির মাথার কাছে এসে দাঁড়ালো। সারা মুখ জোড়া ব্যান্ডেজ, চোখ দুটো আর নাকটা শুধু খোলা, পায়েও ব্যান্ডেজ। বিছানার পাশ দিয়ে একটা হাত করুণভাবে ঝুলছে। অপর্ণা সেই হাতটা নিজের হাতে তুলে নিল। রবি চোখ খুলে তাকালো। আবছা ঘোলাটে দৃষ্টি দিয়ে চেনার চেষ্টা করল। চোখে কয়েকটা তরঙ্গ খেলা করে গেল। অস্ফুটভাবে বলল, কে? তপতী? না, আমি রুনি, অপর্ণা। রবি আবার স্থির চোখে তাকিয়ে রইল। যন্ত্রণায় কুঁকড়ে উঠল শরীর। তবু একদৃষ্টে রুনির দিকে তাকিয়ে থেকে যেন সত্যিই ভালো করে চিনতে পারল। সঙ্গে সঙ্গে রবি হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করল। বিকৃত গলায় বলল, শেখর কোথায়? অপর্ণা শক্ত করে রবির হাতটা চেপে ধরে থেকে বলল, না, হাত ছাড়িয়ে নেবেন না। রবি আবার হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করল, পারল না। তখন সে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে চেয়ে রইল। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি। আজ শেষ হলো উপন্যাসটির ষষ্ঠ
এবং শেষ পর্ব। আপনাদের পছন্দের কোনো গল্প বা উপন্যাস থাকলে অনুগ্রহ করে কমেন্টে তা জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দের গল্প বা উপন্যাসগুলো পাঠ করে শোনাতে। আর গল্প পাঠ ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।